ছাত্র রাজনীতি মানতে নারাজ বুয়েটের শিক্ষার্থীরা, 5 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। চীনের সঙ্গে ইউয়ানের লেনদেনের প্রক্রিয়া শুরু, ইতিবাচক উদ্যোগ বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। বর্জ্য অব্যবস্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে জাতীয় উন্নয়ন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, সাফ জানালেন ওবায়দুল কাদের। টাইগারদের দুর্বল বোলিং ফিল্ডিং, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 314 রান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কিছুতেই মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীরা। 5 দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের সাথে একাত্মতা থাকলেও আইনের বাইরে কিছুই করা সম্ভব নয় বলে জানিয়েছে বুয়েট প্রশাসন। রাসেল খানকে সাথে নিয়ে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিষিদ্ধ থাকলেও ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতির অনুপ্রবেশের চেষ্টা করছে সুযোগ সন্ধানীরা। প্রতিবাদে শনিবার সকল পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে এ আন্দোলন। এই ক্যাম্পাসে আবরার ফাহাদ কিংবা সাবেকুন নাহার সনির মতো মেধাবীর প্রাণ ঝরে পড়ার পুনরাবৃত্তি চান না শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক অপশক্তি অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় এদের সকলের বুয়েট থেকে স্থায়ী একাডেমিক এবং হল বহিষ্কারের দাবি জানায়। বহিরাগতদের অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে ডিএসডব্লিউ স্যারের প্রোটোকল ভেঙে বহিরাগতরা মধ্যরাতে সেমিনার রুমে মিটিং করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ডিএসডব্লিউ স্যার নিজের প্রোটোকল অব্যাহত রাখতে ব্যর্থ। আগামীকাল 31 মার্চের টার্ম ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে ক্যাম্পাসে প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইতিহাস নামিয়ে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং ফল বাতিলের দাবি জানাচ্ছে। এই দাবিটা আমাদের সবার, বুয়েটের বর্তমান সব ব্যাচের এবং বুয়েটের ভবিষ্যৎ সব ব্যাচের, বুয়েটের মাটির আবরার ভাইয়ের রক্তের দাবি। এ ঘটনায় বুয়েট প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে উপাচার্য জানিয়েছেন, শুধুমাত্র একাডেমিক কাউন্সিল পারে কারো ছাত্রত্ব বাতিল করতে। তদন্তের পর বাকি সিদ্ধান্ত। ডিসিপ্লিনারি কমিটি অ্যাকশন নিতে পারবে না, কারণ শাস্তি যদি দেওয়া হয় সেটা কোর্টে টিকবে না। সুতরাং তদন্ত রিপোর্ট লাগবে এবং সেখানে আবার তদন্তের পরে ছাত্রকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সিকিউরিটি দেখার কথা ছিল, কিন্তু সিকিউরিটি অফিসারকে আমরা কারণ দর্শন নোটিশ দিব, কেন সে ঢুকতে দিল। তাদের দাবি অযৌক্তিক বলছি না আমি, তারপরে তাদের সাথে আমরা দাবির সাথে সহমত প্রশ্ন করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা বলছে যে সকাল 9টার মধ্যে আর আজকে বলছে 2টোর মধ্যে, এটা কি সম্ভব কিনা। অনুপস্থিত থাকা পরীক্ষায় নতুন করে বসতে চাইলে একাডেমিক কাউন্সিলে আবেদন ও অনুমোদনের পরেই পরবর্তী করণীয় নির্ধারণ হতে পারে জানিয়েছেন উপাচার্য। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। সুইফটের আদলে গড়ে ওঠা চীনা সিআইপিএসে যুক্ত হওয়ার বিষয়ে চলছে আলোচনা। এছাড়া রপ্তানি আয়, ঋণ ও প্রকল্প সহায়তা যথাসম্ভব ইউএনএ নেয়ার বিষয়টিও রয়েছে সক্রিয় বিবেচনায়। রিজার্ভ ধরে রাখার পাশাপাশি চীনা বিনিয়োগ বাড়াতে এসব উদ্যোগ ইতিবাচক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। চীনের সাথে দেশটির মুদ্রা ইউয়ানে সরাসরি লেনদেন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নায় অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের আন্তঃব্যাংক টেলিকমিউনিকেশন ক্রস বর্ডার ইন্টারনেট পেমেন্ট সিস্টেম সিআইপিএস এ যুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের অর্থ রাশিয়াকে পরিশোধ করা হবে। গত অর্থবছরে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল $20.88 বিলিয়ন, কিন্তু সেখানে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন কম। ফলে ইউয়ানের যোগান নিয়ে উঠেছে প্রশ্ন।
ব্যবসায়ী নেতারা বলছেন, চীনা বিনিয়োগ এবং ঋণ যদি ইউয়ানে আসে তবে ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে। চাইনিজদের যে আপকামিং প্রজেক্টসগুলো আছে, সেই আপকামিং প্রজেক্টসগুলোকে ইউয়ানে ফাইন্যান্স করা যায় কিনা সেটা নিয়ে একটা ইআরডিকে চিঠি দেওয়া হয়েছে বেশ আগে। এফডিআই এর ক্ষেত্রে যে অ্যামাউন্টটা তাদেরকে ইউএসডিতে নিয়ে আসতে হয়, সেটা যদি তারা ইউয়ানে নিয়ে আসে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, আমরা যদি একটা চাইনিজ ব্যাংককে পারমিশন দেই বাংলাদেশে, যারা আসলে বাংলাদেশের জন্য এই ইউয়ানের চাহিদাটার যোগান দিবে, চাহিদা অনুযায়ী যোগান দিবে, তো দ্যাট ক্যান বি অ্যানাদার এভিনিউ। অর্থনীতিবিদরা বলছেন, চীনের সাথে ইউয়ানের লেনদেন শুরু ইতিবাচক উদ্যোগ, তবে মুদ্রাটির যোগান বাড়াতে হবে। আমাদের যতটুকু পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে গুডস এক্সপোর্ট, তো সেই পরিমাণে আমরা হয়তো কারেন্সি হয়তো স্টক রাখতে পারবো আমাদের এই পুরো লেনদেনের জন্য। তবে এটা একটা প্রাথমিক পদক্ষেপ। আমি মনে করি যে দুটো মুদ্রাতেই যাতে লেনদেনটা হয়, সেটার দিকে আসলে আমাদের যে দর কষাকষি সেটার জায়গাটা তৈরি করতে হবে। এদিকে চীনা ঋণ ইউয়ানে নেওয়ার বিষয়টি রয়েছে সরকারের সক্রিয় বিবেচনায়। এ বিষয়ে মতামত পেতে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দেশের মোট বিদেশি ঋণে চীনের অংশীদারিত্ব এখনও কম, তাই এই মুহূর্তে চীনা ঋণ দেশের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন না অর্থনীতিবিদরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে শূন্য বর্জ্য নীতি গ্রহণ ও টেকসই ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ক্যান্সার, কিডনি নষ্ট হওয়া সহ ঘটছে গুরুতর স্বাস্থ্যহানি। বেশি ক্ষতির শিকার নারী ও শিশু। সংকট সমাধানে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬০তম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তলানিতে। এমন বাস্তবতায় প্রথমবারের মতো পালিত হল আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কোয়ালিশন ফর দ্য আরবান পুয়ার কাপের উদ্যোগে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। অংশ নেন পরিবেশবাদী, উন্নয়ন কর্মী, জনস্বাস্থ্যবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার ফলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ বান্ধব ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হয়তো রাতারাতি জিরো ওয়েস্টে আমরা যেতে পারবো না, কিন্তু সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের পরিবেশগত সমস্যাগুলো কমিয়ে আনতে পারবো। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পেটের পীড়া, ক্যান্সার, ত্বকের সংক্রমণ সহ নানা স্বাস্থ্য সমস্যার পাশাপাশি বাড়ছে শিশু মৃত্যু। পরিবেশ দূষণের কারণে অধিকাংশ ক্ষেত্রে শিশুরা মারা যাচ্ছে। কাজে আমাদের যদি পরবর্তী প্রজন্মকে সুস্থ করে গড়ে তুলতে চাই, কর্মক্ষম করে গড়ে তুলতে চাই, এই পরিবেশ দূষণ থেকে বাঁচাতে হলে আমাদের বর্জ্য যত সংখ্যক কমাতে হবে এবং যেই বর্জ্যটা হয় তাকে পুনরায় ব্যবহারযোগ্য করা যায় কিনা সেটি দেখতে হবে। বর্জ্য অব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার প্রান্তিক নারী ও শিশু। প্রজনন অঙ্গের ইনফেকশনের জন্য দায়ী হচ্ছে এই বর্জ্য অব্যবস্থাপনা। কাজে এটাকে যদি আমরা এখনও ঠিক পর্যায়ে না আনি, ব্যবস্থাপনার মধ্যে না আনি, একটা প্রজন্ম আসবে যখন সেখানে অসুস্থ মানুষ নিয়েই বাংলাদেশের একটা বড় প্রজন্ম থাকবে। বর্জ্য উৎপাদনকারীদের এই ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়ে পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক অঙ্গীকারই পারে বর্জ্য উৎপাদনকে শূন্যের কোটায় নিয়ে যেতে। আমরা যদি ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারি, রাজনীতিক অঙ্গীকার নিতে পারি, তাহলে আমাদের পক্ষে এই সমস্যার সমাধান হবে। কারণ এই উদাহরণ এই জন্য বলেছি, বাংলাদেশে 2003 সালে আমরা সিএনজি কনভার্ট করে যে গাড়ি নামিয়েছি, সেটা ছিল রাজনৈতিক অঙ্গীকার। আমাদেরকে সে জায়গাটায় যেতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা এবং সরকারের অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ বক্তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপি রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পিতা ছিলেন পয়েন্ট অফ পলিটিক্স, কন্যা হচ্ছে ম্যাজিশিয়ান অফ পলিটিক্স।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী, তাই সংসদ সদস্যদের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমি এমপি, আমি নির্বাচনের প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব, এইটা হতে পারবে না। এটা যেই যত মন্ত্রী হন, এমপি হন, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় এলাও করা না। তিনি আরও বলেন, সব হারিয়ে ভারত বিরোধিতায় নেমেছে বিএনপি, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা, ভারত বিরোধিতা, ঠিক একই অশুভ খেলা আবার শুরু হয়েছে। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে। এই সময় তৃণমূল নেতাকর্মীদের অন্তর্দ্বন্দ্ব ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। একযোগে কাজ করে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ফলে কিছুটা উগ্র নাতিশীতোষ্ণ আবহাওয়া, রাতে ঠান্ডা আর ভোর পেরিয়ে সকাল হলেই গরম। আবহাওয়াবিদরা বলছেন, আকাশে মেঘ না থাকায় দিনরাতের তাপমাত্রা দ্রুত পরিবর্তন হচ্ছে। মানিক শিকদারের রিপোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাতে তাপমাত্রা নেমে আসে 20 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। যদিও ওই এলাকায় এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দিনে বেশ উষ্ণতা থাকলেও রাতে হালকা ঠান্ডা, আবার এক পশলা বৃষ্টি হলেই শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই ভিন্নধর্মী আচরণের জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। এখন যে প্রবণতাটা দেখাচ্ছে, আমরা দেখছি দেশের উত্তর পূর্বাঞ্চলের ঝড় বৃষ্টির প্রবণতাটা বেশি আছে আগামী 2-3 দিন। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই সময়টার আপনার যখন বৃষ্টিপাতটা হবে তাপমাত্রাটা সহনীয় অবস্থায় থাকবে, আর বৃষ্টিপাতটা যখন কমে যাবে তাপমাত্রাটা বাড়বে। আকাশ মেঘমুক্ত থাকায় তাপমাত্রার এমন ওঠানামা, তবে মৌসুমি বায়ু প্রবাহের সাথে তাপমাত্রাও স্বাভাবিক হয়ে আসবে। দিনের বেলা সূর্যের আলোটা পাচ্ছে, রাত্রেবেলা কিন্তু এটা চলে আসে। এটা যদি আকাশে মেঘ থাকতে, এটা ট্র্যাপিং হয়ে থাকতে আপনার 1% তাপমাত্রা বৃদ্ধি করে, যেহেতু তাপমাত্রাটা বৃদ্ধি করতে পারছে না, এই জন্য কিন্তু আমরা কিছুটা শীত ভাব মনে হতো, অত ওই উষ্ণ ভাবটা আমরা অনুভব করছি। তারপরে কিন্তু তাপমাত্রা কিন্তু এখন যেটা থাকার কথা স্বাভাবিক তাপমাত্রা, রাতের বেলা তার চাইতে কিন্তু 1-2 ডিগ্রি কিন্তু বেশি আছে। এদিকে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি হবে, ঝড় হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জমজমাট ঈদবাজার, বাহারি সাজে সেজেছে শপিং মলগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা, তবে অন্য সময়ের তুলনায় দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ইতিমধ্যেই জমে উঠেছে রাজধানীর ঈদবাজার। আগামী দিনগুলোতে ভিড় আরও বাড়বে, বিশেষ করে মাসের শুরুতে আরও বেশি জমজমাট হবে শপিং মলগুলো। রাজধানীর নিউ মার্কেট এলাকা, এখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দ মতো পোশাক সহ নানা পণ্য ক্রয়ে ব্যস্ত ক্রেতারা। কিনা গেছে 200 করে, এখন কিনতে হয় হচ্ছে 250 বা 300 করে। নিউ মার্কেটটা অনেক ভালো, অল্প দামে কিনা যায়। পাঞ্জাবি, পায়জামা, জিন্স প্যান্ট, তারপর হইল গেঞ্জি। দোকানিরা বলছেন বিক্রি ভালো, তবে ঈদের মতো নয়। তারা আশা করছেন সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে। আলহামদুলিল্লাহ কেনাকাটা করতে আছে, দেখতে আছে, চাহিদা মতন ড্রেসের সাথে মিলিয়ে কিনতে আছে। কাস্টমার আছে কিন্তু বেচা কিনা নাই, মোটামুটি হইতে আছে, খারাপও না ভালোও না। খোলা মার্কেটের চেয়ে শপিং মলে মানুষের ভিড় আরও বেশি। ঝামেলামুক্ত কেনাকাটায় শপিং মলগুলোই প্রাধান্য পাচ্ছেন। দোকানিরা জানান বেচা বিক্রি শুরুর চেয়ে বেশ ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, গত বছরের তুলনায় অনেক ভালো চলতেছে এবছর। পোশাকের দোকানগুলোতে ব্যাপক ভিড়, চাপ আছে কসমেটিক্স, অর্নামেন্টস আর জুয়েলারির দোকানেও। ক্রেতারা জানান তাদের চাহিদা মতো পণ্য আছে, তবে দাম বেশি। ঈদ কাছে চলে এসেছে, এর জন্য ওনারা প্রাইস কমাতেই চাচ্ছে না। ওনারা বলে আমাদের কিছু করার নাই, দাম বেড়ে গিয়েছে, এর জন্য দাম অনেক। এখন আমাদের তো কিছু করার নাই, আমাদের নিতে হয়। ঈদের কেনাকাটায় তো সবই আছে, জুতা, জামা, এভরিথিং, কসমেটিক্স,
প্রাইসটা সব জায়গায় যাচ্ছে, আমার কাছে সব কিছুতেই মিনিমাম 400-500 টাকা বেশি মনে হচ্ছে। বেচা বিক্রি ভালো পাইকারি দোকানগুলোতে। ভালো মানের পণ্যের পাশাপাশি কম দাম হয় ভিড় করছেন ক্রেতারা। আমাদের এখানে যারা একটা নিতে আসে একটা নেয় না, কারণ হলো একটা যারা নিতে আসে তারা 4-5টা করে নিয়ে যায়, কারণ দামে কম, আবার হলো আপনার কোয়ালিটিফুল জিনিস। আমি কোনো সময় একটা কোনো কাস্টমার কাছে বেচতে পারি নাই। আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় পুলিশের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে নিউ মার্কেট এলাকায়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বেশি দামে পণ্য না কেনার আহ্বান জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AEM শফিকুজ্জামান। রংপুরের সিটি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, কোথাও অভিযান হলে সেখানে পণ্যের দাম কমে যায়, একটু পরে আবার বাড়ে। এই কারণে পণ্যের নির্ধারিত দাম বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা চান তিনি। মহাপরিচালক আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপণ্যের যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই চ্যালেঞ্জ এবং সাপ্লাই চেইন বাস্তবায়ন করার চেষ্টা চলছে। আমাদের লোকজন যখন আসে তখন দেখা যায় সব ঠিকঠাক চলে গেলে এটি বেড়ে যায়। এই কারণে আমরা বলি যে ব্যবসায়ী কমিটির এনগেজমেন্ট দরকার। কৃষি বিপণন অধিদপ্তর যেটি 29টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটিও একটি চ্যালেঞ্জ। আমরা সেটাই বাস্তবায়ন করার জন্য সাপ্লাই চেনটাকে আমরা দেখছি এবং সেখানে পাকা ভাউচার ইন্ট্রোডিউস করার জন্য আমরা সেখানে কাজ করছি। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ উৎসবে নারীদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রূপচর্চার বিকল্প নেই, তাই অনেকেই ভিড় করছেন স্কিন কেয়ার প্রতিষ্ঠান বায়োজিনে। আর এখানে রূপচর্চায় বিকাশ পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। ঈদের সাজ পোশাক নিয়ে সব নারীরই থাকে বিশেষ পরিকল্পনা, আর ঈদের সুন্দর পোশাকের সঙ্গে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি। তাই ঈদ উৎসবে ত্বক আরও চকচকে ও সতেজ রাখতে রাজধানীর ওয়ারির স্কিন কেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেটিক্যালসে দেখা যায় ক্রেতাদের আনাগোনায় মুখরিত। সৌন্দর্য সচেতন সকল নারীর স্কিন কেয়ার ট্রিটমেন্টের অত্যাধুনিক সেবা নিয়ে ত্বকের সব সমস্যার সমাধানে কাজ করছে প্রতিষ্ঠানটি। পার্সোনালাইজড একটা ট্রিটমেন্টের জায়গা হচ্ছে বায়োজিন কসমেটিক্যালস, কাস্টমাইজেশনের জায়গা আছে এবং ফাংশনাল অ্যান্ড এফেক্টিভ, যেটা আসলে অন্য সকল জায়গা থেকে বায়োজিনকে একটু ইউনিক করেছে। এখানে আছে গ্লোয়িং ফেসিয়াল, গ্লোয়িং লুকের জন্য বায়ো হাইড্রোফেসিয়াল, অবাঞ্ছিত লোমের স্থায়ী সমাধান বায়ো লেজার, এছাড়া একনি, মেস্তা, ডার্ক স্পট ও স্কিন এজিং এর কার্যকরী সমাধান EPN, আছে ব্র্যান্ডেড ডার্মোকসমেটিক্স। সেই সাথে বিনামূল্যে পাবেন স্কিন অ্যানালাইসিস ও ডায়েট চার্ট সহ স্লিমিং সলিউশন। আর ঈদ আনন্দ উল্লাসে বায়োজিনের রূপচর্চায় বিকাশে দাম পরিশোধ করলেই ক্রেতারা পাচ্ছেন ছটপট ক্যাশব্যাক অফার। বিকাশে পেমেন্টের মাধ্যমে হচ্ছে আপনার পেমেন্টের অ্যামাউন্টের উপরে 100 থেকে সর্বনিম্ন 100 থেকে হাইয়েস্ট 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, যেটা আসলেও খুবই মানে বিগ একটা ডিল। ক্যাশব্যাক পেলে ঈদে বাড়তি আনন্দ যোগ হয় জানান ক্রেতারা। বিকাশে পেমেন্টটা আসলে ঈদে একটা বাড়তি আনন্দ দেয় শপিং করার সময়, তো সেই ক্ষেত্রে ভালোই লাগে যখন কি নতুনভাবে পেমেন্ট পাই। বিকাশ পেমেন্টে সর্বোচ্চ মানে একদিনে 200 টাকা ক্যাশব্যাক পাচ্ছি। ক্যাশব্যাক এটা তো অসম্ভব মানে খুশির একটা বিষয়, পেলে অবশ্যই ভালো লাগে। ক্যাশব্যাক অফারটি চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। 1961 সাল থেকে আমৃত্যু এই বাড়িতেই থেকেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখান থেকে পরিচালিত হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রাম। জাতির জনকের মৃত্যুর পর জিম্মি দশা থেকে মুক্ত করে বাড়িটিকে জাদুঘরের রূপ দেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন।
কোরিয়ান দেখছি। বঙ্গবন্ধু যেখানে বসে টেলিভিশন দেখে। আমি জানলাম কিভাবে ঘাতকরা বঙ্গবন্ধুকে মেরেছিল। বঙ্গবন্ধু কোথায় কিভাবে বসে কাজ করতেন, কোন কক্ষে রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে করতেন গল্প, পরামর্শ, খাওয়া দাওয়া কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যেভাবে সময় কাটাতেন তার সবই রয়েছে পরতে পরতে। স্মৃতির আঙিনায় সাজানো আছে আসবাব আর নিত্য ব্যবহার্য জিনিসপত্র। মানুষ এখানে যখন আসে আনন্দিত হয়ে আসে, তারা মিউজিয়ামে আসতে দেখবে একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন জাতির পিতা কিভাবে বসবাস করতেন। কিন্তু যখন বেরিয়ে যায় এই ভবন থেকে, তখন এই মিউজিয়াম থেকে, তখন ভারাক্রান্ত হৃদয়ে বেরিয়ে যায়, কেউ কেউ চোখ মুছতে মুছতে যায়। ৭ মার্চ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ হলোগ্রাফিক উপস্থাপনা করছে জাদুঘর কর্তৃপক্ষ। দেশের সব আন্দোলন, অগ্রযাত্রা আর স্বাধীনতার মূল ভিত্তি এই বাড়ি। আরও বেশি মডার্ন করব, নতুন টেকনোলজির সাথে আধুনিক লাইব্রেরি করব। সেখানে আমাদের ইলেকট্রনিক বই থাকবে, সেটা বুক রিডারে পড়তে পারবে। ২০১১ সালে জাদুঘরটির মূল ভবনের পাশে নির্মাণ হয় সম্প্রসারিত ভবন, যেখানে ২৬টি পর্বে বাঙালির নেতা মুজিবকে অনবদ্য রূপে তুলে ধরা হয়েছে। এখানে বসেই বঙ্গবন্ধু দিক নির্দেশনা দিয়েছিলেন কিভাবে মুক্তিযুদ্ধ হবে, কিভাবে দেশ স্বাধীন করতে হবে। ৭ই মার্চের ভাষণে তিনি কি বলবেন সেটিও এখানে বসেই সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু। তাই মুক্তিযুদ্ধকে জানতে হলে, দেশকে জানতে হলে, বাংলাদেশকে জানতে হলে আসতে হবে ধানমন্ডি ৩২ নম্বরে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা। বিদেশ বিভুঁয়ে বিশ্ব জনমত গড়ে তোলার ঝুঁকি ছিল অনেক। সব বাধা উতরে অগ্নিঝরা দিনে প্রবাসের মাটিতে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তৈরি করেছিলেন বহু বাঙালি। বিদেশের মাটিতে সে যেন আরেক মুক্তিযুদ্ধ। এই ইতিহাসের বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। ৭১-এর বিদেশ বিভুঁই এখনকার মতো নৈকট্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা একেবারেই ছিল না, অথচ দুর্গম সেসব পথ মারিয়ে মাইলের পর মাইল গণহত্যার খবর পৌঁছে দিয়েছে অকুতভয় প্রবাসী। কেউ লন্ডন, কেউ যুক্তরাষ্ট্রে, নয়তো ইউরোপের গণ্ডি ছাড়িয়ে কানাডার সীমান্ত পর্যন্ত কথা বলেছে সাহসী কণ্ঠ। উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভিন দেশিদের সমর্থন আর স্বীকৃতি আদায়। যুক্তরাজ্যের ফেব্রুয়ারি মাসে গড়ে তুলেছিলাম বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ। আমাদের টার্গেট ছিল কিন্তু প্রথম থেকেই ব্রিটিশ পার্লামেন্টের উভয় পরিষদ। প্রথম দিকে কিন্তু আমরা খুব একটা সাড়া পেতাম না, তারা তিরস্কার করত। ইংল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশগুলোতে জনমত গড়ে তোলা মুক্তিযোদ্ধাদের অন্যতম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ব্যারিস্টারি পড়তে মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে তিনি লন্ডন গিয়েছিলেন। উচ্চকণ্ঠ মানিকের কাছেই জানতে চেয়েছিলাম ভারত কিংবা রাশিয়ার পর অন্য দেশগুলো কিভাবে সহযোগিতা করেছিল। বাংলাদেশের গণহত্যা বন্ধের যে দাবি এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার দাবি অনেক প্রকট হয়ে গেছিল। যখন গণহত্যা শুরু হলো, তারপরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির সামনেই আমরা অনশন ধর্মঘট শুরু করলাম। পৃথিবীর অনেক দেশ পররাষ্ট্রিক জটিলতায় বাংলাদেশকে স্বীকৃতি না দিলেও সেসব দেশের জনগণ সাহস ও সমর্থন দিয়েছিল স্বাধীনতা সংগ্রামে। ভারতের সাথে সোভিয়েত ইউনিয়নের যে চুক্তি হয়েছিল আপনার অগাস্ট মাসে, 9ই অগাস্ট, সেটা থেকে আমরা আজ করেছিলাম। কারণ সেই চুক্তি না হলে চীনা সৈন্যরা কিন্তু ঢুকে পড়তো। সেই চুক্তির কারণে সোভিয়েত ইউনিয়ন 40,000 সৈন্য মোতায়েন করেছিলেন ভারত চীন বর্ডারে। মধ্যপ্রাচ্যের সব দেশই যে আমাদের বিরুদ্ধে ছিল তা কিন্তু, যেমন মিশর, তারপরে আলজেরিয়া, এই দেশগুলো আমাদের পক্ষে ছিল। এমনকি প্যালেস্টাইনের মানুষও কিন্তু আমাদের পক্ষে ছিল। জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসী সাংবাদিকেরা উত্তাল ঢাকার গণহত্যার ছবি তুলে পাঠাতেন। পাক বাহিনীর অত্যাচার, ধর্ষণ আর জ্বালাও পোড়াওয়ের সংবাদও ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। সেসব খবর বিশ্বব্যাপী মুক্তচিন্তার মানুষকে নাড়াও দিয়েছিল। ডিকসন এবং কিসিঞ্জার ছাড়া আমেরিকার সরকারের মধ্যে অন্যরাও কিন্তু বাংলাদেশের পক্ষে ছিলেন। যেমন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু, যেটা আমরা ওই হেনরি কিসিঞ্জারের বই থেকে দেখতে পাই, যে সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে ছিলেন। স্টেট ডিপার্টমেন্টের যিনি হেড ছিলেন, মন্ত্রী ছিলেন,
তিনি এবং অন্যান্যরা সকলেই কিন্তু পাকিস্তান বিরোধী পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। যুক্তরাজ্যের মিডিয়া পুরোপুরি আপনার বাংলাদেশের পক্ষে ছিলেন। সেখানে কিন্তু শুধু শ্রমিক দলই যে আমাদের পক্ষে কথা বলতে তা নয়, ক্ষমতাশীল রক্ষণশীল দল লিবারেল পার্টি সবাই কিন্তু সেখানে করতো। এবং এটার জন্য আমাদের যে লবি, আমরা যে প্রতিনিয়ত লবি করতাম, সেই লবি শুধু ছাত্র সংগ্রাম পরিষদ নয়, অন্যান্য মহিলা সমিতি, এরপর মহিলা সমিতি উত্থান হলো, ডাক্তারদের সমিতি উত্থান হলো। আমাদের আরেকটি কাজ ছিল বিলেতে অবস্থিত সবগুলো দেশের দূতাবাসে গমন করা। আমরা আমেরিকান দূতাবাসে যখন গেলাম, সেই মার্কিন রাষ্ট্রদূত আমাদের ভিতরে নিয়ে চা পান করিয়েছেন, কফি পান করিয়েছেন এবং আমাদের কথা শুনেছেন। আমাদের কাছে এই মর্মে প্রতিজ্ঞা করেছেন যে আমাদের কথাগুলো তার সরকারের কাছে পেশ করবেন এবং খুব সহানুভূতিশীল ছিলেন কিন্তু মার্কিন রাষ্ট্রদূত। কিন্তু একমাত্র দূতাবাস যেখানে আমাদের ঢুকতেই দেওয়া হয়নি সেটা ছিল চীন দূতাবাস। দেশ পেরিয়ে বিদেশের মাটিতে স্বাধীনতা সংগ্রামের দাবানল ছড়িয়ে দিয়েছিলেন নাম না জানা অসংখ্য অকুতোভয়। বাইরের সে যুদ্ধ ইতিহাসে অমলিন এবং অনবদ্য আখ্যান। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এবার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমারের 3 সেনা সদস্য। যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল, রাফায় অভিযানের প্রস্তুতি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে আশ্রয় নিল মিয়ানমারের 3 সেনা সদস্য। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের তমরু সীমান্ত দিয়ে প্রবেশের পর তমরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয় তারা। স্থানীয়রা জানান তাদের নিরস্ত্রীকরণ করে আশ্রয় দেওয়া হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে টিকতে না পেরে আশ্রয় নেয় সেনা সদস্যরা। এর আগে গত 11 মার্চ 3 দফায় এই সীমান্ত দিয়ে জান্তা বাহিনীর 3 কর্মকর্তা সহ 177 বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে নৌপথে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। ঢাকা দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ডে 580 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিক্রি করছে 600 টাকায়, আর দোকানগুলোতে মাংসের দাম 780 থেকে 800 টাকা। মাহমুদ হাসানের প্রতিবেদন। রমজানের শুরুতেই গরুর মাংসের দাম বেড়ে দাঁড়ায় 800 টাকায়। এরপর অনেকেই দাম কমিয়ে গরুর মাংস বিক্রি শুরু করেন। রমজানের শুরু থেকে দক্ষিণ সিটির 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক 580 টাকায় বিক্রি করেন গরুর মাংস। নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য আমি এটা করি নাই, এটা আমি সকলের জন্য মুক্ত করে দিচ্ছি। মাহে রমজানে মানুষ যাতে 580 কেজি করে, সর্বোচ্চ আমি 2 কেজি 3 কেজি, আর অনেক ক্ষেত্রে 5 কেজিও আমি দিচ্ছি, মানে অনেকটা ভর্তুকি চলে যায়। তারপরে যেহেতু কথা দিয়েছি, প্রথম রমজান থেকে শুরু করেছি, এখনও কিন্তু আলহামদুলিল্লাহ আমি মানুষকে দিচ্ছি। আজকে প্রায় 20-21 হয়ে যাচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় 600 টাকায় গরুর মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সকালে জবাই হয় টাটকা একদম, আর মাংস হইল আপনার 600 টাকা কেজি। আর পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। বিক্রি করতেছে 780 টাকা, দেশি গরু এবং ভালো গরু, চর্বি হাড্ডি কম। ঈদের আগ পর্যন্ত ব্যক্তি উদ্যোগে 580 টাকাতেই গরুর মাংস বিক্রি করতে চান দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 2 বোর্ডের সম্মতিতে বাংলাদেশ ও আফগানিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজে 3টি ওয়ানডে, 3টি টি-20 সঙ্গে ছিল
দুটি টেস্ট ম্যাচও। জুলাই মাসের এই সিরিজ আপাতত সমঝোতার ভিত্তিতে স্থগিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। 2024 সালে বাংলাদেশের মোট 14টি টেস্ট খেলার কথা রয়েছে। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার কারণে আপাতত সংখ্যাটি নেমে এসেছে 10-এ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের পর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামবে টাইগাররা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র রাজনীতি মানতে নারাজ বুয়েটের শিক্ষার্থীরা, 5 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা। চীনের সঙ্গে ইউয়ানের লেনদেনের প্রক্রিয়া শুরু, ইতিবাচক উদ্যোগ বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। বর্জ্য অব্যবস্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে জাতীয় উন্নয়ন, সরকারের অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, সাফ জানালেন ওবায়দুল কাদের। টাইগারদের দুর্বল বোলিং ফিল্ডিং, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 314 রান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।